আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের সাথে আছি, ফারজান আক্তার মুন্নি। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখে বুঝতে পারছো যে আজকে আমাদের আলোচনার বিষয় কী হতে যাচ্ছে। আজকে আমাদের আলোচ্য বিষয় পরিচ্ছেদ ৬, স্বরধ্বনি। এই স্বরধ্বনি শিরোনামটা দেখে হয়তো আমাদের কারো কারো মনে হচ্ছে এটা খুব কঠিন একটা বিষয় বা হচ্ছে অনেক জটিল একটা ব্যাপার, যা হয়তো আমরা বুঝতে আমাদের অনেক বেশি ব্যাক পেতে হবে। কিন্তু মোটেও এরকম কিছু না। এটা অনেক সহজ করে আমরা বুঝতে পারি যদি আমরা একটু মনোযোগ দিই। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ক্লাসের একদম শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে মনোযোগের সাথে আমাদের ক্লাসটি করতে হবে। আমি আশা করি তোমরা সবাই এই কাজটি অবশ্যই করবে, ঠিক আছে? এবং সাথে একটি কলম এবং একটি খাতা রাখবে। স্বরধ্বনি, এটাকে আমরা যদি একটু সহজ করে বলি, এই যে স্বরধ্বনি, এই স্বরধ্বনি সম্পর্কে যদি আমরা ক্লিয়ার একটা ধারণা নিতে চাই, তাহলে আমরা এটাকে সহজভাবে বলতে পারি এভাবে: যে ধ্বনিগুলো উচ্চারণের সময় আমাদের মুখের কোথাও কোনো রকম বাধা না পেয়ে সহজে বের হয়ে আসে, তাকে বলা হচ্ছে স্বরধ্বনি। স্বরধ্বনি উচ্চারণের সময় আমাদের মুখের কোথাও কোনো বাধা পায় না, এটা খুব সহজে আমাদের মুখ থেকে বেরিয়ে আসে। আমি কিছু বর্ণ বলবো, তোমরা আমার সাথে সাথে এগুলো বলবে, তাহলে তোমরা নিজেরাই এটা বুঝতে পারবে। ও, আ, ই, উ, ও, আ, ই, উ। মুখের কোথাও কি আটকালো? না, আমাদের মুখের কোথাও আটকায়নি, এগুলো খুব সহজে বের হয়ে এসেছে। তাহলে কোনো রকম বাধা ছাড়াই যেই ধ্বনিগুলো বের হয়ে আসে তাকে আমরা বলবো স্বরধ্বনি। এবার আমরা পড়ব বিস্তারিত। দেখো, স্বরধ্বনি উচ্চারণের সময়ে জিভের উচ্চতা অনুযায়ী, জিভের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী এবং ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী স্বরধ্বনিকে ভাগ করা হয়। তাহলে আমরা কি পেলাম? স্বরধ্বনিকে কিভাবে ভাগ করা হচ্ছে? স্বরধ্বনিকে ভাগ করা হচ্ছে আমাদের জিভের উচ্চতা অনুযায়ী। এখন জিভের উচ্চতা বিষয়টা কি? জিভের উচ্চতা বিষয়টা হচ্ছে, এই যে তোমরা এই যে উচ্চারণের যে ছকটা দেওয়া আছে এটার দিকে একটু খেয়াল করো। জিভের উচ্চতা, উচ্চ মানে একদম উঁচুতে থাকতে পারে, তারপরে হচ্ছে উচ্চ মধ্য, এটা একটু উঁচুর দিকে মানে উপরের দিকে মাঝখানে হতে পারে, এবং এটা নিচের দিকে মাঝখানে হতে পারে, একদম নিচের দিকে হতে পারে। এটা হচ্ছে জিভের উচ্চতা। এখন জিভের অবস্থান সেটা কীরকম হতে পারে? সেটা হচ্ছে এই অংশটা জিভের অবস্থান, সম্মুখ, মধ্য, পশ্চাৎ। মানে এটা সামনে থাকবে নাকি মাঝখানে থাকবে নাকি এটা একদম শেষে থাকবে, এটা হচ্ছে জিভের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী এটার যে ভাগটা সেটা। তারপরে ঠোঁটের উন্মুক্তি। ঠোঁটের উন্মুক্তি কি? মানে আমাদের ঠোঁটটা, এই যে বর্ণগুলো এগুলো উচ্চারণ করার সময় আমাদের ঠোঁটটা আমরা কতটুকু খুলছি বা কতটুকু বন্ধ রাখছি, এটাকে বলা হচ্ছে ঠোঁটের উন্মুক্তি। এই যে এখানে ঠোঁটের যে উন্মুক্তি, এই বিষয়টা এখানে ক্লিয়ার করে বলা হচ্ছে। তাহলে আমরা কি বুঝলাম? স্বরধ্বনিকে ভাগ করা হয় 3 ভাগে: জিভের উচ্চতা অনুযায়ী, জিভের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী এবং ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী। এখন নিচের ছক থেকে স্বরধ্বনির এই উচ্চারণ বিভাজন সম্পর্কে ধারণা পাওয়া যাবে। এই যে উচ্চারণের যে ছকটা এখানে দেওয়া আছে না, এটারই পুরোটা আলোচনা হচ্ছে এই যে এই অংশটা। তাহলে আমরা এখন কি করব? এই যে এই নিচের যে আলোচ্য যে অংশটা, এটাকে আমরা হচ্ছে এই ছক দেখে দেখে সুন্দর মতো করে পড়ব, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু এখন আমরা দেখব উচ্চারণের সময় জিভ কতটা উপরে উঠে বা কতটা নিচে নামে সেই অনুযায়ী স্বরধ্বনিকে 4 ভাগে বিভক্ত।
উচ্চারণের সময়ে জিভ কতটা উপরে উঠে অথবা আমাদের জিভ কতটা নিচে নামে সেই অনুযায়ী স্বরধ্বনিকে 4 ভাগে ভাগ করা হচ্ছে। কি কি? দেখো, কি ভাগে ভাগ করা হচ্ছে? উচ্চ স্বরধ্বনি, উচ্চ স্বরধ্বনি। এখন আমরা একটু ছবিটা দেখব। উচ্চ স্বরধ্বনি দেখো, এই যে উচ্চ স্বরধ্বনি ই, উ, ই, উ। এই যে দেখো, উচ্চ স্বরধ্বনি ই এবং উ, ই, উ, ই, উ। জিভটা কোথায় আছে? উপরে আছে। জিভটা কোথায় আছে? উপরে আছে। তাহলে এটা ই, উ। তোমরা আমার সাথে সাথে উচ্চারণ করবে, ই এবং উ। এখন আমরা দেখব উচ্চ মধ্য স্বরধ্বনি। এই যে উচ্চ মধ্য স্বরধ্বনি কোনটা? এ এবং উ, এ, উ, এ, উ। তাহলে উচ্চ মধ্য স্বরধ্বনিতে আমরা পেলাম এ এবং উ। এখন আমরা দেখব নিম্ন মধ্য স্বরধ্বনি। নিম্ন মধ্য স্বরধ্বনি, এখানে কি আছে? এ, এ এরকম হবে এবং ও, এ, ও, এ। আমরা অনেক সময় বলি এ, এই ধরনের একটা উচ্চারণ। তাহলে এখানে কি হবে? নিম্ন মধ্য মানে হচ্ছে নিচের দিকের মাঝখানে থাকবে এ, ও। এটা হচ্ছে নিম্ন মধ্য স্বরধ্বনি। তারপরে নিম্ন স্বরধ্বনি। নিম্ন স্বরধ্বনিতে আছে হচ্ছে আ। নিম্ন স্বরধ্বনি কোনটা? আ। জিভটা একদম নিচের দিকে আছে। আ। তোমরা নিশ্চয়ই উচ্চারণ করে করে এটা বুঝতে পারছো, তাই না? তাহলে আমরা কি পেলাম? আমরা জিভের উচ্চতা অনুযায়ী স্বরধ্বনিকে 4 ভাগে ভাগ করতে পারলাম। এটা হচ্ছে উচ্চ স্বরধ্বনি ই, উ, উচ্চ মধ্য স্বরধ্বনি এ, উ। আমরা পেলাম তারপরে নিম্ন মধ্য স্বরধ্বনি এ, উ, এ, ও। নিম্ন মধ্য স্বরধ্বনিতে আমরা কি পেলাম? এ, ও। তারপরে আমরা একদম নিচের দিকে যে স্বরধ্বনিটা পেলাম সেটা হচ্ছে আ। ঠিক আছে। উচ্চ স্বরধ্বনি উচ্চারণের সময় জিভ উপরে উঠে, নিম্ন স্বরধ্বনি উচ্চারণের সময় জিভ নিচে নামে। ই জিভ উপরে, আ জিভ একদম নিচে। তাহলে বলছে উচ্চ স্বরধ্বনি উচ্চারণের সময় জিভটা আমাদের উপরে উঠে যাবে এবং নিম্ন স্বরধ্বনি উচ্চারণের সময় জিভটা নিচে নেমে যাবে। ঠিক আছে, এই অংশটা আমাদের কাছে একদম ক্লিয়ার। এখন আমরা দেখব যে জিভের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনিকে 3 ভাগে ভাগ করা যায়। জিভের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী মানে জিভটা কি সামনে থাকবে, মাঝখানে থাকবে নাকি পেছনে থাকবে, এই 3 ভাগে আমরা জিভের অবস্থানটাকে ভাগ করতে পারি। তাহলে আমরা যদি দেখি যে সম্মুখ স্বরধ্বনি কোনটা? যেটা সামনে আছে। দেখো, সম্মুখ স্বরধ্বনি হচ্ছে এগুলো: রস্বই, এ, এ, রস্বই, এ, এ, এই ধরনের। আমরা বলি না এ, এটা হবে এই রকম। তাহলে আমরা বুঝলাম যে সম্মুখ স্বরধ্বনি হচ্ছে এই 3টা। তোমরা আমার সাথে সাথে অবশ্যই উচ্চারণ করবে, তাহলে কিন্তু তোমাদের কাছে এই জিনিসটা অনেক বেশি সহজ লাগবে। তারপরে দেখো মধ্য স্বরধ্বনি। মধ্য স্বরধ্বনি কোনটা? এই যে দেখো একদম মাঝখানে আছে আ, আ। আমাদের জিভটা কোথায় আছে? একদম মাঝে আছে। তাহলে এটা হচ্ছে মধ্য স্বরধ্বনি। তারপরে পশ্চাৎ স্বরধ্বনি অ, উ, উ, অ, উ, হ্রস্ব উ। তাহলে দেখবে জিভটা কিন্তু একটু পেছনের সাইডে যাচ্ছে। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে পশ্চাৎ স্বরধ্বনি। সম্মুখ স্বরধ্বনির বেলায় জিভ সামনের দিকে উঁচু হয়। সম্মুখ স্বরধ্বনি হ্রস্ব ই, এ, এ। তাহলে জিভটা কি হয়? সামনের দিকে একটু উঁচু হয়। আবার
পশ্চাৎ স্বরধ্বনির বেলায় জিভ পেছনের দিকে উঁচু বা নিচু হয়। পশ্চাৎ স্বরধ্বনির বেলায় মানে পেছনের সাইডের যে স্বরধ্বনিগুলো রয়েছে হ্রস্ব উ, উ, অ, যখন আমরা পশ্চাৎ স্বরধ্বনি উচ্চারণ করি তখন আমাদের জিভটা কি হয়, পেছনের দিকে উঁচু হয় অথবা নিচু হয়। তোমরা নিশ্চয়ই নিজেরাও বুঝতে পারছো, তাই না? তোমরা আমার সাথে সাথে কিন্তু অবশ্যই উচ্চারণগুলো করবে। আচ্ছা, এই অংশটা আমাদের গেল। এখন আমরা দেখব ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী যে বিভাজন। স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কতটুকু খোলা বা বন্ধ থাকে, অর্থাৎ কী পরিমাণ উন্মুক্ত হয়, তার ভিত্তিতে স্বরধ্বনিকে 4 ভাগে ভাগ করা হয়। স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট, আমাদের এই যে দুইটা ঠোঁট আছে, এই যে উপরের ঠোঁট এবং নিচের ঠোঁট, তো স্বরধ্বনি উচ্চারণের সময় আমাদের ঠোঁট আমরা কতটুকু খোলা রাখছি বা কতটুকু বন্ধ থাকছে, অর্থাৎ কী পরিমাণ এটা খোলা থাকে, তার ভিত্তিতে স্বরধ্বনিকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। সেটা কি কি? দেখো, প্রথমটা হচ্ছে সংবৃত। সংবৃত সংবৃত মানে কি? সংবৃত মানে হচ্ছে মুখটা প্রায় বন্ধের মতোই থাকে, মানে বেশি একটা খোলে না। তোমরা এটাকে মনে রাখবে সংবৃত, সংকোচন। সং কথার মধ্যে সং আছে না, সংবৃত কথাটার মধ্যে সং আছে। তো তোমরা এটাকে এভাবে মনে রাখবে যে সংবৃত মানে হচ্ছে সংকোচন। সংকোচন মানে কি? একদম কম, একদম কম, এটাকে বলা হচ্ছে সংকোচন। তাহলে সংবৃত কোনটা? সংবৃত হচ্ছে মুখটা বেশি একটা খুলবে না। তোমরা আমার সাথে উচ্চারণ করো তাহলে বুঝবে। ই, উ, ই, উ। যখন আমরা ই বলি তখন দেখো এইরকম হয়ে যাচ্ছে, ই। যখন আমরা উ বলি তখন আমাদের ঠোঁট দুইটা গোল হয়ে যাচ্ছে, মানে আমাদের মুখটা গোল লাগছে। তাহলে সংবৃত কোনগুলো? হ্রস্ব ই এবং উ, যেগুলো উচ্চারণ করার সময় ঠোঁট খুব একটা খুলে না। অর্ধ সংবৃত মানে তার থেকে একটু বেশি, মানে খোলা থেকে একটু বেশি, খোলা থেকে সংবৃত থেকে একটু বেশি। দেখো, এ, উ, এ, উ, এ, উ, এটা হচ্ছে অর্ধ সংবৃত। অর্ধ বিবৃত, অর্ধ বিবৃত সেটা কি? এ, ও, এ, ও, এটা হচ্ছে অর্ধ বিবৃত। আচ্ছা, বিবৃত জিনিসটা কি? বিবৃত জিনিসটা হচ্ছে আমাদের মুখটাকে একটু বেশি করে খুলতে হচ্ছে, আমাদের মুখটাকে বেশি করে খুলতে হচ্ছে, এটা হচ্ছে বিবৃত। তাহলে বিবৃত আমরা কি পাচ্ছি? বিবৃত হচ্ছে আ, আ, আ। তোমরা আমার সাথে উচ্চারণ করো, আ। বিবৃত কি? আ। ঠিক আছে, তাহলে বিবৃত কি? আ। বিবৃত হচ্ছে এইখানে আ। ঠিক আছে? আচ্ছা, এটা কি আমরা আবার পড়ব? আমরা যদি আবার একটু দেখি, সংবৃত মুখটা বেশি একটা খুলবে না, তাহলে ই, উ, ই, উ। দেখো, ইলিশ, ইলিশ, যখন আমরা বলছি মুখ কি খুব বেশি একটা খুলছে? না। তাহলে এটা কি? সংবৃত। তারপরে অর্ধ সংবৃত কোনটা? এই যে এ, উ, এ, উ। তারপরে অর্ধবিবৃত কোনগুলো? এ, ও, এই যে এটা হচ্ছে অর্ধ সংবৃত। বিবৃত, সরি, আচ্ছা, এই যে ঠোঁটের উন্মুক্তি বিষয় আমরা পড়লাম, সেটাকে যদি আমরা আবার একটু রিক্যাপ করি তাহলে আমরা দেখব যে বিবৃত, বিবৃত কোনটা? বিবৃত হচ্ছে আ, যেটার সময় আমাদের মুখটা একটু বেশি করে খুলতে হয়। আম, আম, আ। তাহলে আমাদের কি হচ্ছে? মুখটা একটু বেশি খুলতে হচ্ছে। আবার সংবৃতের বেলায় দেখো, ই, হ্রস্ব উ, ই, উ, আমাদের মুখটা খুব বেশি একটা খুলতে হচ্ছে না। ই,
উ, ই, উ, ইলিশ, ইলিশ, ইলিশ। আচ্ছা, আমি আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছ। আমরা আবার একটু দেখব যে সংবৃত হচ্ছে রস্বই উ, অর্ধ সংবৃত এ, উ, অর্ধ বিবৃত এ, ও, বিবৃত আ। আচ্ছা, এটা ছিল আমাদের ঠোঁটের উন্মুক্তি সম্পর্কে, মানে এই যে এই অংশটা। তাহলে আমরা কি করলাম? আমরা জিভের উচ্চতাও দেখলাম, জিভের অবস্থানও দেখলাম এবং ঠোঁটের উন্মুক্তিও দেখলাম। ঠিক আছে, আশা করি যে এই অংশটা তোমাদের কাছে এবার একটু হলেও সহজ লেগেছে। তারপরেও যদি তোমরা এই অংশটা বুঝতে না পারো, তাহলে আমি তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটা বারবার টেনে টেনে দেখবে। মানে এই অংশটা তোমরা অনেকবার প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু এই অংশটা তোমাদের কাছে সহজ লাগবে। এবং খুব ভালো হয় তুমি যদি পড়তে পড়তে এগুলো লিখো, মানে তোমার কোনটা উচ্চ স্বরধ্বনি, কোনটা উচ্চ মধ্য, কোনটা নিম্ন মধ্য, এটা যদি লিখে লিখে পড়ো, তাহলে কিন্তু তোমার অনেকটাই, মানে তোমার প্রস্তুতি অনেকের থেকেই অনেক এগিয়ে থাকবে। ঠিক আছে, এই অংশটা আমরা দেখলাম, এখন আমরা এর পরের অংশটা দেখব। দেখো, অনুনাসিক স্বরধ্বনি, অনুনাসিক স্বরধ্বনি। দেখো, যেই ধ্বনিগুলো কি হয়, কিছুটা নাক দিয়ে বের হয়, যেই ধ্বনিগুলোর বাতাসটা নাক দিয়ে বের হয়, সেগুলোকে আমরা বলবো অনুনাসিক স্বরধ্বনি। আর স্বরধ্বনি কি, সেটা তো আমরা একদম শুরুতেই পড়লাম যে স্বরধ্বনি হচ্ছে যে ধ্বনিগুলো উচ্চারণের সময়ে আমাদের মুখের কোথাও কোনো বাধা না পেয়ে সরাসরি বের হয়ে আসে, তাকে আমরা বলবো স্বরধ্বনি। তাহলে আমরা অনুনাসিক স্বরধ্বনি যদি পড়ি, মৌলিক স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় বায়ু শুধু মুখ দিয়ে বেরিয়ে আসে। মৌলিক স্বরধ্বনিগুলো উচ্চারণের সময়ে বাতাস শুধুমাত্র আমাদের মুখ দিয়ে বের হয়ে আসে। আমরা গত ক্লাসগুলোতে আমরা দেখেছি যে মৌলিক স্বরধ্বনি হচ্ছে কয়টা? 7টা। সেগুলো কি কি? এই যে রস্বই, এ, এ, আ, অ, উ, উ। তাহলে আমরা দেখলাম কি মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টা। তাহলে এই মৌলিক স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় বায়ু শুধু আমাদের মুখ দিয়ে বেরিয়ে আসে। এ সময়ে কোমল তালু স্বাভাবিক অবস্থায় থাকে। এ অবস্থায় কোমল তালু স্বাভাবিক অবস্থায় থাকে। কোমল তালু কোনটা? আমাদের যে শক্ত তালু, এই যে মুখের ছাদ আমরা যেটাকে বলছি, এই যে এই অংশটা হচ্ছে আমাদের মুখের ছাদ। তাহলে এটার একটু পেছনের যে অংশটা, সেটা হচ্ছে কোমল তালু। তাহলে এটা তখন কি থাকে? সেটা স্বাভাবিক থাকে। কিন্তু ধ্বনিগুলো উচ্চারণের সময় কোমল তালু খানিকটা নিচে নেমে গেলে কিছুটা বায়ু নাক দিয়েও বের হয়। তাহলে এখানে কি বলল? এখানে আমাদেরকে বোঝাতে চেয়েছে যে মৌলিক স্বরধ্বনিগুলো যখন আমরা উচ্চারণ করি, তখন বাতাস মুখ দিয়ে বের হয়। এ সময় কোমল তালু কোথাও নড়াচড়া করে না, এটা একদম স্বাভাবিক অবস্থায় থাকে। কিন্তু ধ্বনিগুলো উচ্চারণের সময় কোমল তালু যদি খানিকটা নিচের দিকে নেমে আসে স্বাভাবিক অবস্থার থেকে, তাহলে বায়ু তখন নাক দিয়েও বের হয়। এর ফলে ধ্বনিগুলো অনুনাসিক হয়ে যায়। ধ্বনিগুলো অনুনাসিক হয়ে যায়। স্বরধ্বনির এই অনুনাসিকতা বোঝাতে বাংলা স্বরবর্ণের উপর চন্দ্রবিন্দু ব্যবহৃত হয়ে থাকে। স্বরধ্বনির এই অনুনাসিকতা বোঝাতে বাংলা স্বরবর্ণের উপরে কি ব্যবহৃত হয়ে থাকে? স্বরধ্বনি। স্বরধ্বনির এই অনুনাসিকতা বোঝাতে বাংলা স্বরবর্ণের উপর কি ব্যবহার হয়ে থাকে? চন্দ্রবিন্দু। কি ব্যবহার হয়? চন্দ্রবিন্দু। এটা কিন্তু তোমরা মনে রাখবে, এটা এমসিকিউর জন্য অনেক 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 গুরুত্বপূর্ণ। দেখো, মৌলিক স্বরধ্বনি আমরা দেখলাম ই, এ, এ, আ, অ, উ, উ। এগুলো হচ্ছে আমাদের মৌলিক স্বরধ্বনি। এগুলো যখন একটু নাক দিয়ে বের হবে, তখন সেটার উচ্চারণ কেমন হবে? এই যে দেখো, এগুলোর উপরে কিন্তু এগুলোর উপরে কি দেওয়া আছে?
রস্বই, এর উপরে কি দেওয়া আছে দেখো, এই যে একটা চন্দ্রবিন্দু দেওয়া আছে, একটা চন্দ্রবিন্দু দেওয়া আছে। তাহলে অনুনাসিক স্বরধ্বনি, অনুনাসিক স্বরধ্বনি ই, ই, এ, দেখো নাকে কিন্তু লাগছে, ই, এ, এ, আ, অ, উ, ও, উ, উ। অনুনাসিক স্বরধ্বনিগুলো আমরা যদি আরেকবার উচ্চারণ করি, ই, এ, এ, আ, অ, উ, উ। তাহলে এটা কি হচ্ছে? এটা আমাদের নাক দিয়ে বের হচ্ছে, কারণ আমাদের কোমল তালু যখন নিচের দিকে নেমে আসে তখন বায়ু মুখ দিয়ে বের না হয়ে নাক দিয়ে বের হয়। এর ফলে অনুনাসিক ধ্বনিগুলো তৈরি হয়। অনুনাসিকতা বোঝাতে এই যে আমাদের মৌলিক যে স্বরধ্বনিগুলো রয়েছে সেগুলোর উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয়ে থাকে। আমি আশা করব এই অংশটাও তোমরা বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই উচ্চারণগুলো নিজেরা আমার সাথে সাথে, আমি যখন পড়াচ্ছি তোমরা আমার সাথে সাথে কিন্তু এগুলো উচ্চারণ করবে। আমরা এর পরের অংশটা দেখব এখন। অর্ধ স্বরধ্বনি, অর্ধ স্বরধ্বনি, অর্ধ স্বরধ্বনি কোনগুলো? যেই স্বরধ্বনিগুলো পুরোপুরি উচ্চারিত হয় না তাকে আমরা বলবো অর্ধ স্বরধ্বনি। যেসব স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না সেগুলোকে বলবো অর্ধ স্বরধ্বনি। বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি কয়টি? বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি হচ্ছে 4টা। কি কি? রস্বই, উ, এ এবং উ। আচ্ছা, তোমরা যদি একটা জিনিস একটু লক্ষ্য করো তাহলে এই যে এখানে দেখবে ই, এর নিচে একটা হস চিহ্ন আছে। তার কারণ কি? হস চিহ্ন নিচে দেওয়ার মানে হচ্ছে যে এটা পুরোপুরি উচ্চারিত হবে না, এটা পুরোপুরি উচ্চারিত হবে না, এটাকে আমরা অর্ধেক উচ্চারণ করব। ই, উ, এ, উ, এই ধরনের, মানে পুরোটা উচ্চারণ হবে না। এই জন্যই হচ্ছে এগুলো অর্ধ স্বরধ্বনি। স্বরধ্বনি উচ্চারণ করার সময় টেনে দীর্ঘ করা যায়। স্বরধ্বনি উচ্চারণ করার সময় টেনে দীর্ঘ করা যায়, কিন্তু অর্ধ স্বরধ্বনিকে কোনোভাবেই দীর্ঘ করা যায় না। অর্ধ স্বরধ্বনিকে কোনোভাবেই দীর্ঘ করা যায় না। স্বরধ্বনি যখন আমরা উচ্চারণ করব তখন সেগুলোকে আমরা টেনে দীর্ঘ করতে পারবো, যে উ, আ, ও। যখন আমরা এগুলো স্বাভাবিকভাবে উচ্চারণ করবো এগুলোকে আমরা টেনে দীর্ঘ করতে পারবো, কিন্তু অর্ধ স্বরধ্বনিকে কিন্তু আমরা দীর্ঘ করতে পারবো না, কারণ এটা উচ্চারণই হচ্ছে অর্ধেক। ই, উ, এ, তাহলে এগুলোকে কি আমরা টেনে আর দীর্ঘ করতে পারবো না? তোমরা নিশ্চয়ই নিজেরাও উচ্চারণ করে এটা বুঝতে পারছো, তাই না? দেখো এখানে যদি আমরা উদাহরণ দেখি, চাই শব্দে 2টি স্বরধ্বনি আছে। চাই শব্দে 2টি স্বরধ্বনি আছে। কি কি? আ এবং এই দেখো ই, এর নিচে একটা হস চিহ্ন আছে, তার মানে ইটা কি পুরোপুরি উচ্চারিত হচ্ছে না। চাই শব্দে 2টি স্বরধ্বনি আছে, একটা হচ্ছে আ, চা। দেখো তোমরা নিজেরা একটু উচ্চারণ করো, চা। এখানে কিন্তু আটা পুরোপুরি উচ্চারিত হচ্ছে, কিন্তু ই এটা পুরোপুরি উচ্চারিত হচ্ছে না। চাই, চাই, ই, চাই। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আটা পুরোপুরি উচ্চারিত হচ্ছে কিন্তু ইটা অর্ধেক উচ্চারিত হচ্ছে। তাহলে এই যে এটা একটা আমরা উদাহরণ পেলাম। এখন দেখব আরেকটা, একইভাবে লাউ শব্দে 2টি স্বরধ্বনি আছে। লাউ শব্দে 2টা স্বরধ্বনি আছে। কি কি? আ এবং এই যে রস্ব উ, এটার উপরে কি আছে? হস চিহ্ন আছে। তার মানে কি আটা পুরোপুরি উচ্চারিত হচ্ছে, এটা হচ্ছে পূর্ণ স্বরধ্বনি, এবং রস্ব উ এটার নিচে যে হস চিহ্ন আছে এটা হচ্ছে অর্ধ স্বরধ্বনি। নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমার সাথে তোমরা এটা উচ্চারণ করবে, লাউ, লাউ, লা, 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 আ। বুঝতে পারছো? শেষে কিন্তু আটা পুরোপুরি উচ্চারিত হচ্ছে, কিন্তু উ এটা কিন্তু লাও, আও উচ্চারণ, এটা কিন্তু পুরোপুরি উটা কিন্তু সবটা উচ্চারিত
হচ্ছে না, তাহলে উ এখানে কি অর্ধস্বরধ্বনি এবং পূর্ণ স্বরধ্বনি হচ্ছে আ। তাহলে এই অংশে আমরা দুইটা গুরুত্বপূর্ণ উদাহরণ পেলাম, একটা হচ্ছে চাই আর একটা হচ্ছে লাউ। চাই শব্দের মধ্যে দুইটা স্বরধ্বনি আছে, একটা হচ্ছে আ পূর্ণ স্বরধ্বনি আর একটা হচ্ছে ই অর্ধ স্বরধ্বনি, এবং লাউ শব্দে দুইটা স্বরধ্বনি আছে, একটা হচ্ছে আ আর একটা হচ্ছে উ। তাহলে এখানে আ হলো পূর্ণ স্বরধ্বনি এবং উ হলো অর্ধ স্বরধ্বনি। ঠিক আছে, আমরা এই অংশটাও ক্লিয়ার হয়ে গেলাম। ঠিক আছে, আমরা এখন দেখব আচ্ছা, আমরা এখন দেখব দ্বি স্বরধ্বনি। পূর্ণ স্বরধ্বনি এবং অর্ধ স্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে দ্বি স্বরধ্বনি হয়। আমরা নিশ্চয়ই জানি যে দ্বি শব্দের অর্থ হচ্ছে দুই। তাহলে পূর্ণ স্বরধ্বনি যেটা একদম সবটা উচ্চারণ হবে, এবং অর্ধ স্বরধ্বনি যেটা মানে একটু উচ্চারণ হবে একটু হবে না, তাহলে এটা হচ্ছে কি অর্ধ স্বরধ্বনি। তাহলে আমরা কি পেলাম? পূর্ণ স্বরধ্বনি অর্ধ স্বরধ্বনি একত্রে উচ্চারিত হয়ে দ্বি স্বরধ্বনি হবে। পূর্ণ স্বরধ্বনি অর্ধ স্বরধ্বনি একত্রিত হয়ে দ্বি স্বরধ্বনি উচ্চারিত হবে। এই যে দেখো, লাউ শব্দের আ পূর্ণ স্বরধ্বনি এবং উ অর্ধ স্বরধ্বনি মিলে দ্বি স্বরধ্বনি আও, লাউ, লাউ। আমার সাথে উচ্চারণ করো, লাউ, আও। বললাম না একটু আগে যে আও, লাউ। তাহলে কি হচ্ছে? আও। এখানে কিন্তু দ্বি স্বরধ্বনি তৈরি হয়েছে, একটা আ আর একটা হচ্ছে উ, একটা পূর্ণ একটা অর্ধ। তাহলে দুইটা মিলে কি হচ্ছে? দ্বি স্বরধ্বনি হচ্ছে, লাউ। আচ্ছা, ঠিক আছে, দেখো দ্বি স্বরধ্বনির কিছু উদাহরণ। আমরা এখন দেখব দ্বি স্বরধ্বনির কিছু উদাহরণ। তাই এবং নাই, তাই, নাই। এই যে এই দুইটা শব্দ, এই দুইটা শব্দের মধ্যে তাই, নাই, নাই শেষে কি হচ্ছে? আই। শেষে কিন্তু আই, কারণ নায়ের মধ্যে আ পুরোটা উচ্চারণ হচ্ছে, আর ইটা কিন্তু অর্ধ স্বরধ্বনি হিসেবে উচ্চারিত হচ্ছে। আবার এই দুইটা মিলে হয়ে যাচ্ছে দ্বি স্বরধ্বনি। তাহলে আমরা কি পেলাম? তাই এবং নাই, এটার মধ্যে হচ্ছে আই। এর আই হচ্ছে কি দ্বি স্বরধ্বনি। তারপরেরটা হচ্ছে দেখো, এই, সেই, নেই। তাহলে এটা কি হচ্ছে? এই, সেই, নেই, নেই, এই কিন্তু হচ্ছে। তাহলে আমার সাথে সাথে কিন্তু তোমরা উচ্চারণ করবে, সেই এবং নেই, সেই, নেই। তাহলে এখানে আমরা দ্বি স্বরধ্বনিটা কি পেলাম? এই যে এই সাইডেরগুলো হচ্ছে দ্বি স্বরধ্বনি। তাহলে আমরা এখানে কি পেলাম? এই, এই। আচ্ছা, এবার হচ্ছে যাও, দাও। তাহলে আমরা দাও, দাও, আও, আও কিন্তু হচ্ছে আও, দাও, যাও। এগুলো হচ্ছে কি আও। এখানে দ্বি স্বরধ্বনিটা কি? আও। এখানে দ্বি স্বরধ্বনিটা হচ্ছে আও। ঠিক আছে, তারপরে খায় এবং যায়। খায়, যায়, যায়, আ, এ। এখানে কি? খায়, যায়। এখানে আটা উচ্চারিত হচ্ছে সবটা, এটা পুরোপুরি উচ্চারিত হচ্ছে না। তাহলে এখানে আ হচ্ছে পূর্ণ এবং এ হচ্ছে অর্ধ, এবং দুইটা মিলে হয়ে যাচ্ছে দ্বি স্বরধ্বনি। দই, সরি, এটা হচ্ছে দুই এবং রুই, উই, দই এবং রুই, উই, উই, দুই, উই। শেষে তোমরা উচ্চারণ করবে, তাহলে কিন্তু তোমরা এটা ভালো মতো করে বুঝতে পারবে। দুই, রুই, উই। শেষে কিন্তু উই, আমরা কিন্তু পাচ্ছি কি? উই।
ঠিক আছে। তারপর হচ্ছে নয় হয়, নয় হয়। তারপর হচ্ছে মৌ বউ, মৌ বউ। উটা পুরোপুরি উচ্চারিত হচ্ছে, এটা পূর্ণ স্বরধ্বনি, এবং এখানে উ এটা পুরোপুরি উচ্চারিত হচ্ছে না, এটা হচ্ছে অর্ধ স্বরধ্বনি, দুইটা মিলে হচ্ছে দ্বি স্বরধ্বনি। তাহলে আমরা কি পাচ্ছি? মৌ বউ। তারপরে কই দই, তাহলে আমরা শেষে কি পেলাম? কই এবং দই। তাহলে উই, কই দই, দই। তাহলে ও এখানে কি? পূর্ণ স্বরধ্বনি, এবং রস্বই যেটা এটা হচ্ছে অর্ধ স্বরধ্বনি। তাহলে এই দুইটা মিলে হচ্ছে দ্বি স্বরধ্বনি। তারপরে শেষেরটা কেউ ঘেউ, কেউ ঘেউ, এও। তাহলে এখানে আমরা কি পেলাম? কেউ ঘেউ। তাহলে এখানে এ হচ্ছে পূর্ণ স্বরধ্বনি, উ হচ্ছে অর্ধ স্বরধ্বনি। একটা পুরোপুরি উচ্চারিত হয়েছে, আরেকটা অর্ধ উচ্চারিত হয়েছে। তাহলে দুইটা মিলে হয়েছে দ্বি স্বরধ্বনি, কেউ ঘেউ, মিলে হচ্ছে কি? এও। তাহলে আমরা দেখলাম যে এই সাইডেরগুলো হচ্ছে আমাদের দ্বি স্বরধ্বনি, এই সাইডেরগুলো কি আমাদের দ্বি স্বরধ্বনি, এই যে এটা। তাহলে তোমরা কি করবে? তোমরা হচ্ছে এই যে অংশটা তোমরা অবশ্যই অবশ্যই খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে, না হলে কিন্তু তোমাদের কাছে এটা কঠিনই থেকে যাবে। আমি যে পড়াচ্ছি আমার সাথে সাথে তোমরা উচ্চারণ করবে এবং খাতায় লিখে লিখে পড়বে। তাহলে আমি বলছি যে তোমাদের প্রস্তুতি সবার থেকে অন্যরকম হবে, তোমরা অনেক বেশি এগিয়ে থাকবে। ঠিক আছে? আচ্ছা দেখো, বাংলা বর্ণমালায় দুটি দ্বি স্বরধ্বনির জন্য আলাদা বর্ণ নির্ধারিত আছে। বাংলা বর্ণমালায় দুটি দ্বি স্বরধ্বনির জন্য আলাদা বর্ণ নির্ধারিত আছে। সেইগুলো কি কি? সেটা হচ্ছে ওই এবং ও। ওই এবং ও এর জন্য আলাদা বর্ণ নির্ধারিত আছে। ও এর জন্য ওই এর মধ্যে দুটি ধ্বনি আছে। ওই এর মধ্যে দুটি ধ্বনি আছে, একটা পূর্ণ, একটা অর্ধ। পূর্ণটা কি? পূর্ণটা হচ্ছে উ এবং অর্ধটা হচ্ছে ই। ই আমরা কিন্তু পুরোপুরি উচ্চারিত করব না, ই পুরোপুরি উচ্চারণ করব না, ই এই ধরনের, যেহেতু হস চিহ্ন নিচে আছে। তাহলে বাংলা বর্ণমালায় দুটি দ্বি স্বরধ্বনির জন্য আলাদা বর্ণ নির্ধারিত আছে। সেই বর্ণ দুটি হলো ওই এবং ও। আবার ওই এর মধ্যে দুটি ধ্বনি আছে, একটা পূর্ণ স্বরধ্বনি আর একটা হচ্ছে অর্ধ স্বরধ্বনি। একইভাবে ও এর মধ্যে রয়েছে একটি পূর্ণ স্বরধ্বনি। ও এর মধ্যে একটি পূর্ণ স্বরধ্বনিটা কোনটা? উ, এবং অর্ধটা হচ্ছে হ্রস্ব উ, যেটা নিচে হস চিহ্ন আছে। তার মানে উ যেটা এটা পুরোপুরি উচ্চারিত হবে, অর্ধ স্বরধ্বনি হ্রস্ব উর নিচে যে হস চিহ্ন দেওয়া আছে এটা হাফ উচ্চারিত হবে, এটা পুরোপুরি উচ্চারিত হবে না। তাহলে ও এর মধ্যে একটা পূর্ণ স্বরধ্বনি, এটা হচ্ছে উ, এবং আরেকটা অর্ধ স্বরধ্বনি, সেটা হচ্ছে উ, উ, ও, ও, ও। তাহলে দেখবে ও, উটা পুরোপুরি হচ্ছে, উটা কিন্তু হচ্ছে না, হ্রস্ব উ যেটা এটা কিন্তু পুরোপুরি উচ্চারিত হচ্ছে না। তাহলে আমরা এই অংশটাও দেখলাম। আশা করি তোমরা এই অংশটাও তোমরা বুঝতে পেরেছো। খুব মনোযোগের সাথে কিন্তু এই পরিচ্ছেদটা পড়তে হবে। তাহলে তোমরা বাংলা ব্যাকরণ এমন একটা বিষয় যেটা তোমাদেরকে প্র্যাকটিস করতেই হবে। এটা হয়তো আমাদের কাছে অনেক সময় বোরিং লাগে, কারণ এটা আমরা মজা নিয়ে পড়ি না, আগ্রহ নিয়ে পড়ি না। যে বিষয়গুলো আমরা মজা নিয়ে আগ্রহ নিয়ে পড়ব, সেই বিষয়গুলো কিন্তু বারবার বারবার পড়ার ফলে আমাদের কাছে আর কঠিন থাকার কথা না। আমরা অনেক সময় অন্যকে দেখি যে সে এত ভালো পারছে কিন্তু আমি পারছি না। তুমি তার পারাটাকে দেখছো, সে যে এই যে পারছে সেটার পেছনে সে যে কতটা পরিশ্রম দিয়েছে, কতটা প্র্যাকটিস সে করেছে, সেটা কিন্তু আমরা কেউ দেখি না। আমরা শুধু দেখি যে সে পারছে, কিন্তু তার পারার পেছনে প্র্যাকটিসটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। তাহলে তোমাদের সবাইকে বলছি, তোমরা প্লিজ আমার পড়ানোর সময় আমার সাথে সাথে তোমরা উচ্চারণ করবে। যেই অংশটা বুঝবে না সেটা আবার টেনে টেনে দেখবে, এবং
এগুলো খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে। আরও একটা ইনফরমেশন, সেটা হচ্ছে যে তোমরা তো সবাই মানে বোর্ড এক্সাম দিবে। বোর্ড এক্সামে যে বোর্ড বইটা ভালো মতো করে একদম দেখো, চিপা চাপায় থাকে না লাইন, একদম কোনায় থাকে, দেখা যায় না, এগুলো যারা মার্ক করে 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 সুন্দর মতো করে বারবার 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 পড়বে, তাদের কাছে বোর্ড এক্সাম কোনো ব্যাপারই না। কারণ বোর্ড এক্সামে এই যে বোর্ড বইয়ের বাইরে কোনো কিছু আসে না। যার বোর্ড বই ভালো পড়া আছে সে ততই ভালো করবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে আসলে আমাদের বোর্ড বই পড়ার আসলে কোনো বিকল্প নেই। ঠিক আছে, আমরা এই ঠিক আছে, দেখো এর পরের অংশে আমাদের জন্য আছে অনুশীলনী। অনুশীলনী পড়ার আগে আমি ক্লাসটা আরেকবার একটু রিক্যাপ করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা আজকে কি কি পড়লাম। আমরা আজকে পড়লাম যে স্বরধ্বনিকে আমরা বিভিন্ন মাধ্যমে সেটাকে ভাগ করতে পারি। সেটা কি? জিভের উচ্চতা অনুযায়ী। জিভের উচ্চতা অনুযায়ী আমরা সেটাকে 4 ভাগে ভাগ করতে পারি। উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন। জিভের অবস্থান অনুযায়ী আমরা 3 ভাগে ভাগ করতে পারি। সম্মুখ, মধ্য, পশ্চাৎ। ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী আমরা আবার 4 ভাগে ভাগ করতে পারি। সংবৃত, অর্ধসংবৃত, অর্ধ বিবৃত, বিবৃত। এটা গেল। তারপর আমরা পড়েছি অনুনাসিক স্বরধ্বনি, যেগুলো মানে কোমল তালুর নিচে নামার ফলে যেগুলো হচ্ছে আমাদের মুখ দিয়ে বের হওয়ার পরিবর্তে আমাদের বায়ু নাক দিয়ে বের হচ্ছে, ফলে এবং এগুলোকে বোঝাতে চন্দ্রবিন্দু ব্যবহার করা হচ্ছে। এটা হচ্ছে কি? অনুনাসিক স্বরধ্বনি। অর্ধ স্বরধ্বনি, এটা কি? যেটা কি পুরোপুরি উচ্চারিত হয় না, তাকে আমরা বলছি অর্ধ স্বরধ্বনি। আবার দ্বি স্বরধ্বনি কোনগুলো? যেই স্বরধ্বনিটা মানে এটার মধ্যে 2টা স্বরধ্বনি থাকবে। একটা থাকবে পূর্ণ, যেটা একদম পুরোপুরি উচ্চারিত হবে, আরেকটা থাকবে অর্ধ, যেটা আমরা অর্ধেক উচ্চারণ করব, যেটাকে আমরা বলছি অর্ধ স্বরধ্বনি। তাহলে এই 2টা মিলে কি হচ্ছে? 2টা মিলে হচ্ছে দ্বি স্বরধ্বনি। তাহলে আজকের আলোচনা বিষয় আমাদের এগুলোই ছিল। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল এইগুলোই। এখন আমরা দেখব অনুশীলনী। যে যত মনোযোগ সহকারে আজকের ক্লাসটি করেছো, আমি আশা করি যে আজকের এই অনুশীলনী যে 8টা প্রশ্ন দেওয়া আছে, এগুলো তোমরা খুব ভালো মতো করে আনসার করতে পারবে। তাহলে আমি প্রথম প্রশ্ন বলবো, তোমরা ভিডিওটা পজ করবে এবং তোমরা দেখবে যে কে কোন প্রশ্নের উত্তরটা কত ঝটপট দিতে পারছো। ঠিক আছে? প্রথম প্রশ্ন, উচ্চারণের সময় জিভের কোন অবস্থানের কারণে স্বরধ্বনি ভাগ করা হয়? উচ্চারণের সময় জিভের কোন অবস্থানের কারণে স্বরধ্বনি ভাগ করা হয়? বলো তো। উচ্চতা, সম্মুখ, পশ্চাৎ, সবগুলোই সঠিক। কে কে উত্তরটা পেরেছো বলো তো? উত্তর হচ্ছে সবগুলোই সঠিক। যে পেরেছো তাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি ক্লাসটা মনোযোগ সহকারে দেখেছো। আচ্ছা, এখন আমরা চলে যাব সেকেন্ড কোয়েশ্চেন। উ উচ্চারণের সময় জিভের অবস্থান, উ মানে হ্রস্ব উ, এটা উচ্চারণ করার সময় জিভের অবস্থানটা কোথায় আছে? উচ্চ সম্মুখ, নিম্ন সম্মুখ, উচ্চ পশ্চাৎ, নিম্ন পশ্চাৎ। বলো তো এটার আনসার কি হবে? উ উচ্চারণ করার সময় আমাদের জিভের অবস্থান হবে উচ্চ পশ্চাৎ। এখন আমরা দেখব 3 নাম্বার কোয়েশ্চেন। এখন আমরা দেখব 3 নং প্রশ্ন। আ উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কেমন? আ আ আ উচ্চারণ করার সময় আমাদের ঠোঁটটা কতটুকু খুলছে? আমাদের ঠোঁটটা তখন বিবৃত হয়ে যাচ্ছে, কারণ আমাদের ঠোঁটটা তখন পুরোপুরি খুলতে হচ্ছে, একটু বেশি করে খুলতে হচ্ছে। আ আ তাহলে আমাদের উত্তর হবে বিবৃত। 4,
জিভের সম্মুখ বা পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার? জিভের সামনে বা পেছনের অবস্থান অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার? আমরা নিশ্চয়ই এটা পড়েছি। বলো তো এটার আনসার কি হবে? এটার আনসার হবে খ ৩। কারণ জিভের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি হচ্ছে ৩ প্রকার। সেটা কি? সেটা হয় সামনে থাকবে, না হলে মাঝে থাকবে, না হলে পেছনে থাকবে। ঠিক আছে, যারা যারা উত্তরগুলো পারছো তাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমরা হচ্ছে ক্লাসটা খুব মনোযোগের সাথে করেছো। আরও আমাদের 4টা কোয়েশ্চেন আছে, সেগুলো আমরা দেখব। 5, বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কি বোঝাতে? বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কি বোঝাতে? আমাদের উত্তর হচ্ছে গ, অনুনাসিকতা বোঝাতে। কারণ তখন বায়ু আমাদের মুখ দিয়ে বের হয় না, বায়ু আমাদের নাক দিয়ে বের হয়। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 6। যে সকল স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাদের কি বলে? যে সকল স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাকে কি বলে? তাকে বলে উত্তর খ, অর্ধস্বর। কারণ এটা কি পুরোপুরি উচ্চারিত হচ্ছে না, এবং এই অংশটা আমরা পড়েছি অর্ধস্বরধ্বনিতে। প্রশ্ন নাম্বার 7, পূর্ণ স্বরধ্বনি অর্ধ স্বরধ্বনি একত্রে মিলে হয় পূর্ণ স্বরধ্বনি এবং অর্ধ স্বরধ্বনি, দুইটা মিলে কি হয়? এটাও কিন্তু আমরা পড়েছি। আমরা পড়েছি যে পূর্ণ স্বরধ্বনি এবং অর্ধ স্বরধ্বনি মিলে তৈরি হয় দ্বি-স্বরধ্বনি। প্রশ্ন নং 8 এবং আমাদের শেষ প্রশ্ন, লাউ শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে? লাউ শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে? আনসার কি তোমরা পারলে করতে? আচ্ছা, দেখি আমার সাথে কার কার উত্তর মিলছে। লাউ শব্দের মধ্যে স্বরধ্বনি আছে ঘ, আ এবং উ। আ এবং উ, এখানে আ হচ্ছে পুরোপুরি উচ্চারিত হচ্ছে পূর্ণ স্বরধ্বনি, এবং হ্রস্ব উ এটা কিন্তু পুরোপুরি উচ্চারিত হচ্ছে না, তাই এটা হচ্ছে অর্ধ স্বরধ্বনি। তাহলে লাউ শব্দের মধ্যে আমরা কোন কোন স্বরধ্বনি পেলাম? আ এবং উ। তাহলে এই যে অনুশীলনীতে আমাদের যে 8টা প্রশ্ন দেওয়া আছে, এগুলোর মতো করেই তোমাদের এই যে উপরের যে পরিচ্ছেদটা, সেই অংশগুলো কিন্তু তোমাদের এই যে এখান থেকে তোমাদের এই ধরনেরই কোয়েশ্চেন আসবে। যে এই যে ধরো আমরা কিন্তু লাউটা পড়লাম একটা কোয়েশ্চেনে, তো ধরো তোমাদের এই যে এইখান থেকে একটা দিল, একটু মার্ক করে দেখাচ্ছি। এই যে দেখো, রুই বা দুই, তো এখান থেকে তখন দিয়েছে লাউ, তোমাদের এখান থেকে দিতে পারে যে দুই। দুই শব্দের মধ্যে কোন দুটি স্বরধ্বনি পাওয়া যাচ্ছে, কোন দুটি দ্বি স্বরধ্বনি পাওয়া যাচ্ছে, তখন অপশন অনেকগুলো থাকবে, তখন তোমাকে বেছে নিতে হবে যে উই, উ এবং রস্বই, এই দুইটাকে, উ থাকবে হচ্ছে পূর্ণ স্বরধ্বনি এবং রস্বই এরা যেহেতু অর্ধ, তাই এটার নিচে একটা হস চিহ্ন থাকবে। তোমরা কিন্তু মানে একটু খেয়াল রাখবে যে হস চিহ্ন মানে যেটা অর্ধ স্বরধ্বনি এটার নিচে হস চিহ্ন আছে কিনা, দেখে বুঝে তারপর আনসার করবে। হুট করে যদি দেখে নাও হ্রস্ব উ এবং হ্রস্বই আছে এবং আনসার করে ফেলো, তখন দেখবে যে আরেকটা অপশনে এমন আছে যে হ্রস্বই এবং হ্রস্ব উ এবং হ্রস্ব ই, একটার নিচে হস চিহ্ন আছে, একটা নিচে নেই। তখন কিন্তু তোমরা মানে খুব তোমাদের দুঃখ হবে যে আমি এটা জানি কিন্তু আমি এটা ভুল করে ফেললাম। তাই যখন তোমরা এমসিকিউ আনসার করবে তখন খুব দেখে শুনে কিন্তু আনসার করবে। আর তোমাদেরকে প্রথমেই যেটা বললাম যে এই পরিচ্ছেদ বা এই পরিচ্ছেদ শুধু না, পুরো বোর্ড বইটা যার যত বেশি ধারণা থাকবে সে বোর্ড এক্সামে তত বেশি ভালো করবে। কারণ বোর্ড এক্সামের প্রশ্ন বোর্ড বইয়ের বাইরে করা হয় না। তাই আমি বলবো তোমরা খুব মনোযোগের সাথে কিন্তু এটা বারবার প্র্যাকটিস করবে। ঠিক আছে? পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থাকো এবং সুস্থ থাকো। আজকের মতো আসসালামু আলাইকুম।